হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। যেমনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা বলেছিলাম যে আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশনের একটা সিরিজ বানাবো, সেটা আজ থেকে শুরু করছি। আশা করব সবাই সাথে থাকবে। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে। তোমাদের উৎসাহ পেলে এই ধরনের সিরিজ ভবিষ্যতে আরও বানাবো। বন্ধুরা, সবাইকে স্বাগত তোমাদের পড়াশোনার চ্যানেল স্টাডি অনলাইন সলিউশনে। বন্ধুরা, আজকের প্রশ্নগুলো আরআরবি এনটিপিসি 2016 সালের 3 এপ্রিলের সেকেন্ড শিফটের ম্যাথামেটিক্সের প্রশ্ন। তাহলে চলো দেখা যাক কী কী প্রশ্ন ছিল এবং সহজ পদ্ধতিতে সেগুলো কীভাবে সমাধান করা যাবে। প্রথম প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঊর্ধ্বক্রমে সাজালে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যমা হয় 2.5, তাহলে এক্স এর মান কত? সংখ্যাগুলো আমি এখানে প্রথমেই লিখে নিয়েছি। তো মধ্যমা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানোর পর সংখ্যাগুলোর মাঝখানের যে পদ, সেই পদটা কত। তো এখানে ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, তো মাঝের পদ বের করতে গেলে একটু সহজ পদ্ধতিতে করি। আমরা বাঁ দিক থেকে একটা করে কাটবো, তার সঙ্গে ডান দিক থেকেও একটা করে কাটবো। এইভাবে যদি আমরা মাঝখান অবধি যাই, তাহলে যে পদটা পড়ে থাকবে সেটাই হবে আমাদের মধ্যম। তাহলে এই অর্থে সবকটাই কেটে গেল। তার মানে এই যেখানে দুটো কাটলো তার মাঝখানে এই মধ্যমাটা অবস্থান করছে। তো মাঝখানের সংখ্যাটি যদি আমাকে বের করতে হয়, তাহলে কি করে বের করব? সাধারণ নিয়ম, এই দুটোর গড় করে দিলে এই মাঝখানের সংখ্যাটি বেরিয়ে যাবে। এবং এর মান কত বলে দিয়েছে? 2.5। তাহলে যদি আমরা এখান থেকে এক্স এর মান বের করি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2, এক্স সমান সমান হবে 3। তাহলে মধ্যমার মান কত? 3। পরবর্তী প্রশ্নটা আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। 500 মিটার দৈর্ঘ্যের ট্রেন 1000 মিটার দৈর্ঘ্যের একটি টানেলকে 1 মিনিটে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তাহলে যেমনটা আমরা জানি, ট্রেন যদি প্ল্যাটফর্ম, টানেল কিংবা ব্রিজ এদেরকে অতিক্রম করে, তাহলে কতটা দূরত্ব যায়? নিজের দৈর্ঘ্য প্লাস ওই যে বস্তুটা অতিক্রম করছে তার দৈর্ঘ্য। এবং যদি কোনো ব্যক্তি বা ইলেকট্রিক পোস্ট ইত্যাদি অতিক্রম করে, তাহলে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এখানে যেহেতু টানেল বলেছে, তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে মোট 1 মিনিটে সে অতিক্রম করছে কত? 1 মিনিটে সে অতিক্রম করছে, 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? তো 500 অর্থাৎ নিজের দৈর্ঘ্য প্লাস 1000 অর্থাৎ ওই টানেলের দৈর্ঘ্য, এত মিটার সমান সমান 1500 মিটার সে অতিক্রম করছে 1 মিনিটে। তাহলে 60 মিনিটে কত করবে? 1 মিনিটে যদি 1500 হয়, তাহলে অবশ্যই 60 মিনিটে 1500 ইন্টু 60 এত মিটার যাবে। গুণ করে দেখো, 90,000 মিটার হবে। 90,000 মিটার অর্থাৎ 90 কিলোমিটার। অর্থাৎ 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে 90 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে তার গতিবেগ। পরবর্তী 3 নম্বরের প্রশ্নটাও তোমাদের স্ক্রিনে ফ্ল্যাশ করছে। বলা হয়েছে মনু 1454.64 টাকার ঘড়ি বিক্রি করে 16% লাভ করে, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? সহজ নিয়ম এটা কিভাবে করতে পারবো? ধরি ঘড়িটির ক্রয় মূল্য 100। আমি ধরে নিলাম ঘড়িটির ক্রয় মূল্য 100। কেন ধরে নিলাম? এই ধরনের পার্সেন্টেজের অঙ্ক 100 ধরে করাটা খুবই সহজ, কারণ পার্সেন্টেজ মানে আমরা বুঝি 100-র মধ্যে। এবার ঘড়ি বিক্রি করেছিলেন তিনি 16% লাভে, অর্থাৎ তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে? লিখতেই পারি 116 টাকা। তাহলে আমি ধরেছিলাম 116 টাকায় তিনি বিক্রি করেছিলেন, তিনি অ্যাকচুয়ালি বিক্রি করেন 1454
54.64 টাকায়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 116 টাকা সমান সমান 1454.64 টাকা। এটা আমি ধরে নিয়েছিলাম, এটা কাল্পনিক, এটা আসলে অর্থাৎ অরিজিনাল দাম হচ্ছে আমার ঘড়িটি বিক্রি করেছিলাম এত টাকায়। তাহলে বলেছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমি সেক্ষেত্রে কত ধরে নিয়েছিলাম, ঐকিক নিয়মে 100 সমান সমান কত বের করবো, তাহলে ধরি 1 টাকা সমান সমান কত, 1454.64 বাই 116 টাকা, আর ক্রয় মূল্য ছিল 100 টাকা ধরেছিলাম। তাহলে এইভাবে ঐকিক নিয়মে যদি এটা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের উত্তর বেরোবে 1254 টাকা। এটাই হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন, মঞ্জু 16 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। যদি সে তার বন্ধু জেনির সাহায্য নেয় তাহলে কাজটি 12 দিনে শেষ হয়ে যাবে। তাহলে জেনি একা কতদিনে কাজটি করতে পারবে? তো আশা করি গতানুগতিক, এইসব অঙ্কের গতানুগতিক যে নিয়ম, সেসব নিয়মগুলো তোমরা সবাই জানো। তো আমি একটু সহজ পদ্ধতিতে, আরো একটু সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা দেখি। তাহলে এখানে বলা হয়েছে মঞ্জু কতদিনে কাজ করেছিল? 16 দিনে। 16 দিনে কাজটি কমপ্লিট করতে পারে। জেনি প্লাস মঞ্জু, মঞ্জু কতদিনে করে? 12 দিনে কাজটি কমপ্লিট করতে পারে। তাহলে এই দুটোর আমরা লসাগু করব। 16 এবং 12 যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কত দাঁড়াবে? 2 দিয়ে 8, 6, 4, 3, আর যাচ্ছে না, অর্থাৎ 3 4 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48। এবার আমরা ধরে নেব এই যে 48টা বের হলো, আমরা ধরে নেব মোট 48 ইউনিট কাজ ছিল। কেন ধরে নিলাম, তার সুবিধা কি সেটা অঙ্ক করতে করতে নিজেরাই বুঝে যাবে। তাহলে যদি মোট 48 ইউনিট কাজ থাকে এবং মঞ্জু সেটা 16 দিনে করে, তাহলে মঞ্জু একদিনে কত ইউনিট কাজ করে? মঞ্জু একদিনে কাজ করে, বলতেই পারি 48 ভাগ 16 সমান সমান 3 ইউনিট, বলতেই পারি। আবার মঞ্জু প্লাস জেনি যেহেতু 12 দিনে সম্পূর্ণ কাজটা অর্থাৎ 48 ইউনিট করছে, তাহলে আমরা বলতেই পারি যে মঞ্জু প্লাস জেনি একদিনে কতটা করে? 48 ভাগ 12 সমান সমান 4 ইউনিট। তাহলে মঞ্জু একা প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে এবং জেনি প্লাস মঞ্জু একদিনে 4 ইউনিট করে কাজ করে। তাহলে এখান থেকে কি আমি বের করতে পারবো না শুধু জেনি একদিনে কত ইউনিট কাজ করতে পারে? কি করে বের করব? এই ইউনিট থেকে যদি এই ইউনিট অর্থাৎ মঞ্জু প্লাস জেনি থেকে মঞ্জু বাদ দিয়ে দিই তাহলে শুধু জেনির কাজের পরিমাণ পড়ে থাকবে। তাহলে 4 ইউনিট মাইনাস 3 ইউনিট সমান সমান 1 ইউনিট। এটা কে কাজ করছে? এই কাজটা করছে জেনি। তাহলে জেনি 1 ইউনিট কাজ করে একদিনে, তাহলে মোট কাজ ছিল 48 ইউনিট, 48 ইউনিট কাজ করে 1 গুণ 48 সমান সমান 48 দিনে।
তাহলে জেনি সম্পূর্ণ কাজটি কতদিনে করবে? 48 দিনে। তাহলে আমার মনে হয় এই পদ্ধতিতে করলে, এই পদ্ধতিটা একটু বুঝলে পরে এই পদ্ধতিতে এই ধরনের অঙ্ক খুবই সহজ হয়। পরবর্তী প্রশ্ন, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, আমি সেটা লিখে দিচ্ছি। 10⁹ ইন্টু 10² ভাগ আছে 10⁻3। তো এক্ষেত্রে দুটো নিয়ম লাগাতে হবে আমাদের। এক হচ্ছে সরলের বদমাশ যে নিয়মটা আছে, এবং তার সঙ্গে সূচকের নিয়ম। যেমন যদি প্রথমেই আমি সূচকের নিয়মটা এখানে ইউজ করি, তো সূচকের নিয়মের আগে আমি একটা কথা বলে রাখি যে বদমাশ নিয়মের ক্ষেত্রে গুণের আগে আমাদের ভাগের কাজ হয়। তাহলে আমরা এখানে আগে ভাগের কাজ করব, গুণের কাজটা রেখে দিয়ে ভাগের কাজ করব, এবং সেখানে সূচকের নিয়মটা কাজে লাগাবো। 10² - 3। এবার এটা কেন করলাম? কারণ সূচকের একটা নিয়ম ছিল, যদি a⁴m ভাগ a⁴n থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a⁴m - n। সেই সূত্রটাই আমরা এখানে কাজে লাগিয়েছি। তাহলে নেক্সট লাইনে আমরা কি লিখব? 10⁹ ইন্টু 10⁻⁻1, বিয়োগ করলে -1 হয়। এবং ঠিক একই রকমভাবে এখানে যেমন একটা সূত্র ছিল, ইন্টু a⁴n যদি থাকে, তাহলে আমরা এটা লিখতে পারি a⁴m + n। সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। 10⁹ প্লাস -1 লিখতেই পারি। তাহলে এখান থেকে যদি আমি যোগ বিয়োগ করি, তাহলে এখানে দাঁড়াবে 10⁸। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। পরবর্তী প্রশ্ন, যদি বৃত্তের পরিধি 22 সেন্টিমিটার হয়, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের পরিধির আমরা সূত্র জানি, 2πr। এটা সমান সমান আমাকে বলে দিয়েছে 22 সেন্টিমিটার। এখান থেকে আমাকে আর এর মান বের করতে হবে, কারণ আর এর মান না পেলে আমি বৃত্তের ক্ষেত্রফল এবং অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো না। তাহলে আর এর মান যদি আমরা বের করি, r = 22/2π লিখতে পারি। সেমি r = 22/2, পায়ের মান হচ্ছে 22/7, যেহেতু নিচে আছে উপরে 7 যাবে, নিচে 22, 22 কাটলাম, তাহলে r = 7/2 সেমি। বলেছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে যদি আমাকে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে মোট বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr², অর্ধবৃত্ত হলে πr²/2 = 22/7 ইন্টু আর হচ্ছে 7/2। আমি এটাকে দুবার লিখলাম যাতে স্কোয়ারের ঝামেলাটা না করতে হয় আমাকে। বাই নিচে আছে 2। তোমরা যদি কাটাকাটি করে দেখো, তাহলে তোমাদের উত্তর বের হবে 19.25 অবভিয়াসলি সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে তোমাদের উত্তর। পরবর্তী প্রশ্ন, 25,000 টাকার বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র কি জানি? সূত্রটা আমি এখানে লিখছি, p + ci। আমি অবশ্যই সবগুলোর মানে বলে দেবো। সমান সমান আমরা জানি p × 1 + r/100⁴n। p হচ্ছে মূলধন প্রিন্সিপাল, ci এটা হচ্ছে চক্রবৃদ্ধির ইন্টারেস্ট, এখানে r হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, n হচ্ছে বছর, কত বছরের জন্য খাটছে বা নাম্বার অফ টাইম। ওকে, তাহলে আমি প্রথমে এই পার্টটা সলভ করি। p বলেছে 25,000 বাই 1 প্লাস r হচ্ছে 12/100, n হচ্ছে 3। তাহলে একটু সহজ নিয়ম আমি বলে দিচ্ছি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যোগ করতে হবে
কিউবের ঝামেলায় না গিয়ে আমরা এটাকে 3 বার লিখতে পারি, যাতে আমাদের কাটতে সুবিধা হয়। তোমরা কাটাকুটি করে দেখো, এর উত্তরটা আসবে 35123.2 এত টাকা। এটা হচ্ছে পি প্লাস সিআই, অর্থাৎ এর মধ্যে প্রিন্সিপাল ঢুকে আছে। তাহলে যদি আমাকে শুধু সিআই বা ইন্টারেস্টটা বের করতে হয়, তাহলে এর থেকে প্রিন্সিপালটা বাদ দিতে হবে। প্রিন্সিপাল ছিল আমার 25,000 টাকা, তাহলে এর থেকে প্রিন্সিপালটা বাদ দিলে আমি পাচ্ছি 10123.2 টাকা। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা স্ক্রিনে ফ্ল্যাশ করছে। অঙ্কটা খুবই ছোট, সেজন্য আমি এখানেই করে দিচ্ছি। তো বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 168 এবং 6, একটি সংখ্যা 24 হলে অপরটি কত? আমরা সূত্র জানি প্রথম থেকেই, অনেক ছোটবেলায় শিখেছি সূত্রটা। লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। লসাগু বলেছে 168 ইন্টু 6 যদি করি, সংখ্যাগুলোর মধ্যে একটা বলেছে 24, অপরটা আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে এক্স ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, 168 গুণ 6/24। যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এক্স ইজিক্যাল টু 42 বের হবে। তাহলে পরবর্তী সংখ্যাটা কি বা অপর সংখ্যাটা কি, 42। পরবর্তী প্রশ্নটা, 78টি কলম, 114টি বই এবং 141টি খাতা একটি স্কুলের বাচ্চাদের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। বিতরণ করার পর দেখা গেল যে প্রতিটি বস্তু 6টি করে অবশিষ্ট রয়েছে। তাহলে ওই স্কুলের বাচ্চাদের সংখ্যা কত? এই ধরনের অঙ্ক করতে গেলে যে পরিমাণ বস্তু অবশিষ্ট থাকে তার সবকটা থেকে বিয়োগ করতে হয়। তাহলে চলো দেখি করি। তো প্রথমে তো দেখব যে কত পরিমাণ বস্তু বাইরে বিলি হয়েছে, অর্থাৎ বিতরণ করা হয়েছে। কলম ছিল 78টা, 6টা বিতরণ করা হয়নি, তাহলে এখন পড়ে আছে 72টি। একই রকমভাবে বই ছিল 114টা, 6টা বিতরণ করা হয়নি, তাহলে পড়ে আছে 108টি। একই রকমভাবে খাতা ছিল 141 মাইনাস 6 সমান সমান 135টি। এই কলম, বই এবং খাতা এইগুলোকে বাচ্চাদের মধ্যে সমানভাবে বিতরণ করতে হবে এবং বলেছে কত সংখ্যক বাচ্চা আছে, মানে আমাকে চেয়েছে যে ম্যাক্সিমাম কত। অ্যাকচুয়ালি আমার কাছে যা চেয়েছে তা হচ্ছে ম্যাক্সিমাম কত জায়গায় সমানভাগে ভাগ করা যাবে। তো সেরকম কিছু বললেই আমাকে গসাগু করতে হয়। তাহলে যদি আমি গসাগু করি, তোমরা এই তিনটে জিনিসের গসাগু করে দেখবে, 72, 108 এবং 135, তোমাদের গসাগু বেরোবে 9। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম এই তিনটে জিনিস বা এই কলম, বই এবং খাতা, এই তিনটে জিনিস যদি আমাকে সমানভাগে ভাগ করতে হয়, তাহলে ম্যাক্সিমাম আমরা 9টা জায়গায় ভাগ করতে পারবো সমানভাবে। তার মানে ওই স্কুলের বাচ্চার সংখ্যা কত, 9। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী 10 নম্বরের অঙ্কটা এখানেই দেখি। ছোট অঙ্ক, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এর সাথে আরও একটি শর্ত বলে দিয়েছে, এক্স ওয়াইয়ের থেকে 2 বেশি। তাহলে সাধারণ সূচকের নিয়মে আগে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করি।
সাধারণ সূচকের নিয়মে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? 6। তাহলে বলে দিয়েছে যে এক্স ওয়াইয়ের থেকে 2 বেশি, তাহলে 6টাকে আমাকে এমনভাবে ভাগ করতে হবে যাতে একটা সংখ্যা অপর সংখ্যার থেকে 2 বেশি হয়। তাহলে এটাকে যদি আমরা 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6 এভাবে লিখি, তাহলে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটার থেকে 2 বেশি হচ্ছে এবং এই দুটোর যোগফল 6 হচ্ছে। তাহলে সমীকরণ সিদ্ধ করছে। তার মানে আমি এখানে বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু 4, ওয়াই ইজ ইকুয়াল টু 2। পরবর্তী 11 নম্বরের অঙ্কটা সাধারণ বদমাশ নিয়মে হয়ে যাবে, সেটা আমার মনে হয় করে দেওয়ার কোনো দরকার নেই। নেক্সট 12 নম্বরের অঙ্কটা কি আছে দেখি। তুমি লাইব্রেরি থেকে 378 পাতার একটি বই 1 সপ্তাহের জন্য নিয়ে আসলে। যদি তুমি 1 ঘন্টায় 14 পাতা পড়তে পারো এবং প্রতিদিন 3 ঘন্টা করে বইটি পড়ো, তাহলে সম্পূর্ণ বইটি পড়তে তোমাকে আরও কতদিন বেশি বইটি রেখে দিতে হবে? তার মানে অ্যাকচুয়ালি আমাকে বের করতে বলেছে যে আমার কতদিন লাগবে শেষ হতে বইটি। তাহলে প্রথমে সেটাই বের করি, কতদিন লাগবে শেষ হতে। তো আমি প্রত্যেক ঘন্টায়, এটা হচ্ছে 12 নম্বরের কোশ্চেন, আমি 1 ঘন্টায় পড়ি। 1 ঘন্টায় কতটা পড়ি? 14 পাতা। প্রতিদিন 3 ঘন্টা পড়ি, তাহলে 3 ঘন্টায় কত? 14 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 42, 42 পাতা। মোট বইয়ের পাতা হচ্ছে আমার 378। তাহলে যদি 42 পাতা আমি 1 দিনে পড়ি, তাহলে 378 পাতা পড়তে আমার কতদিন সময় লাগবে? ভাগ 42, সাধারণ জিনিস, সমান সমান 9 দিন। বলেছে কতদিন বেশি আমাকে বইটা রাখতে হবে। আমি 7 দিনের জন্য নিয়ে এসেছিলাম, আমার লেগেছে 9 দিন, তাহলে কতদিন বেশি? সমান সমান 2, তাহলে 2 দিন বেশি আমাকে বইটি রাখতে হবে। বলছি, যদি তোমাদের মনে হয় যে কোনো অঙ্ক বুঝতে পারছো না বা আরও কিছু জিনিস জানতে বা বুঝতে হয়, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং আমাদের কমেন্ট করেও জানাতে পারো। তো পরবর্তী প্রশ্নটা দেখা যাক। এখানে একটা ছক দেওয়া আছে, বলছে একটি দোকানদারের 1 সপ্তাহে ডিম বিক্রয়ের পরিমাণ নিচে দেওয়া হলো। তো এই ছকটার যে পরিমাণ দেওয়া আছে সংখ্যাগুলো সব ডজনে, তিনি রবিবারে 12 ডজন, সোমবারে 8 ডজন, এইভাবে সপ্তাহে ডিম বিক্রি করেছেন। বলা হয়েছে যদি একটি ডিমের দাম 2.50 টাকা হয়, তাহলে সে সোমবার থেকে শুক্রবারে কত বেশি আয় করেছিল। তাহলে সোমবারে কত ডজন সে বিক্রি করেছিল আগে দেখি। সোমবারে সে বিক্রি, 13 নম্বর প্রশ্ন, সোমবারে সে বিক্রি করেছিল, সোমবারে বিক্রি করেছিল 8 ডজন। শুক্রবারে বিক্রি করেছিল, শুক্রবারে সে বিক্রি করেছিল 10 ডজন। তাহলে শুক্রবার থেকে সোমবার কত কম, বা সোমবার থেকে শুক্রবার কত বেশি বিক্রি করেছিল? অবশ্যই বিয়োগ করলে 2 ডজন হবে। 2 ডজন বেশি সে বিক্রি করেছিল। 1 ডজন মানে আমরা কত জানি? 12টি। 2 ডজন মানে কত? 14টি। একটির দাম 2.5 টাকা, তাহলে 24টির দাম কত হবে? গুণ করে দেখো, 60 টাকা। তাহলে সে সোমবার থেকে শুক্রবারে 60 টাকা বেশি উপার্জন করেছিল। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন আছে, একটি শ্রেণীকক্ষের 12 জন ছাত্রের গড় নম্বর 67.4 এবং 15 জন ছাত্রীর গড় নম্বর 72.3, তাহলে সমস্ত শ্রেণীকক্ষের গড় নম্বর কত? তো এটা নর্মালি তোমরা
গড়ের যে সূত্র সেই সূত্র দিয়ে করতে পারো, গড়ের সূত্র দিয়ে তোমরা এটা করতে পারো। যেমন 72.3 যেটা ছাত্রীদের গড় নম্বর, সেটাকে 15 জন ছাত্রী দিয়ে গুণ করে এবং 12 জন ছাত্রের যে গড় নম্বর সেটা 12 দিয়ে গুণ করে তারপর যেমন গড় করার নিয়ম সেভাবে করতে পারো। কিংবা আমি একটুখানি যদি সহজভাবে বলি, তাহলে যদি ছাত্র এবং ছাত্রীর অনুপাত বের করি, তাহলে কত অনুপাত হবে? ছাত্র 12 জন, ছাত্রী 15 জন, অনুপাত কত হবে? 4:5। তার মানে আমি ধরে নিচ্ছি মোট ছাত্র 4 জন এবং ছাত্রী 5 জন, যেটা অ্যাকচুয়ালি মোট ছিল ছাত্র 12 জন এবং ছাত্রী 15 জন। তাহলে এবার দেখি মোট গড় কত হয়। 4 জন ছাত্র যদি হয়, তাদের গড় নম্বর ছিল 67.4 এবং 5 জন ছাত্রী যদি হয়, তাদের গড় নম্বর ছিল 72.3। এটাকে যদি মোট ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, তাহলে মোট গড় বেরিয়ে যাবে। তোমরা একটু ক্যালকুলেশন করে যদি দেখো, 70.12 হবে উত্তর। এই 4, 5 এবং 9 এখানে কনফিউশনের কোনো কারণ নেই। যদি তোমরা এই 4-এর জায়গায় 12, 5-এর জায়গায় 15 এবং 9-এর জায়গায় 12+15 লিখে গড় করো, তবুও এই একই উত্তর আসবে। আমি শুধু ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে একটু ছোট করে নিলাম। পরবর্তী প্রশ্ন আছে, একজন ব্যক্তি তার বাড়ি থেকে 6 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিটে অতিক্রম করে। যদি সে ওই দূরত্ব 1 ঘন্টা 30 মিনিটে অতিক্রম করে, তাহলে তার গতিবেগের পার্থক্য কত হবে? তাহলে প্রথমবার সে দূরত্বটা অতিক্রম করে 1 ঘন্টা 40 মিনিট। এটাকে আমরা মিনিটে নিয়ে যেতে পারি, 1 ঘন্টা 40 মিনিটকে, কিংবা এটাকে ঘন্টায় নিয়ে যেতে পারি। আমি ঘন্টায় নিয়ে করছি কারণ গতিবেগ কিলোমিটার পার ঘন্টা হিসাবেই আমি ক্যালকুলেশন করব। তাহলে এটাকে যদি তুমি 1 ঘন্টা প্লাস 40/60, তাহলে মিনিট ঘন্টা হয়ে গেল। এই টোটালটাকে আমি ঘন্টা লিখতে পারি। এটাকে ক্যালকুলেশন করে যদি তুমি দেখো, তাহলে 5/3 ঘন্টা হবে। এবং আরও একটা আছে 1 ঘন্টা 20 মিনিট। এটাকে সেমভাবে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে 4/3 ঘন্টা হবে। এবার যদি গতিবেগ বের করি, গতিবেগ মানে আমরা কি জানি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। সময় দুটো আমি ঘন্টা হিসেবে বের করে নিয়েছি। অতিক্রান্ত দূরত্ব কত ছিল? বাড়ি থেকে দূরত্ব কত ছিল? 6 কিলোমিটার। তাহলে প্রথমটার ক্ষেত্র এবং দ্বিতীয়টার ক্ষেত্র আমি যদি গতিবেগ বের করতে চাই, তাহলে প্রথমটার ক্ষেত্রের গতিবেগ কত হবে? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এটাকে ক্যালকুলেশন যদি করি, সময় ছিল 3 হবে এখানে, 18/5 কিলোমিটার পার ঘন্টা। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমি গতিবেগ বের করি, কত হবে? অতিক্রান্ত দূরত্ব বাই সময় সমান সমান 18/4 কিলোমিটার পার ঘন্টা। এবার বলেছে তার গতিবেগের পার্থক্য কত ছিল। তো এই ফ্র্যাকশন ভ্যালুগুলোকে আমি পয়েন্ট ভ্যালু হিসাবে যদি নিয়ে নিই, তাহলে 18/5 সমান সমান তোমরা যদি ক্যালকুলেশন করো, তাহলে 3.6 km/h হবে। এবং 18/4কে যদি করো, 4.5 km/h হবে।
তাহলে এই দুটোর যদি উপরে করছি, এই দুটোর যদি ডিফারেন্স আমরা বের করি, 4.5 মাইনাস 3.6 km per h is equal to 0.9 km per h। তো যদি সে 1 ঘন্টা 40 মিনিটের জায়গায় 1 ঘন্টা 20 মিনিট সময় নিত 6 কিলোমিটার অতিক্রম করতে, তাহলে তার গতিবেগের পার্থক্য হতো 0.9 কিলোমিটার পার আওয়ার। 16 নম্বর প্রশ্নটা আছে, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত? ত্রিকোণমিতির বেসিক সূত্রগুলোর মধ্যে এগুলো পড়ে। sin 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, sec 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cosec থিটা, tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর কি? যেহেতু বলেছে sin 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। পরবর্তী প্রশ্নটা দেখি, 17 নম্বর। বলেছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? বীজগণিতের সূত্রে ফেলে নর্মাল সরল এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, যদি ব্র্যাকেটটা আমি তুলি তাহলে প্রত্যেকটা প্লাস মাইনাস হয়ে যাবে, প্রত্যেকটা মাইনাস প্লাস হয়ে যাবে। এক্সের আগে প্লাস ছিল মাইনাস এক্স স্কোয়ার, 2xy এর আগে মাইনাস ছিল প্লাস 2xy, এটা এটা প্লাস হবে, এটা প্লাস ছিল, এটা মাইনাস মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই প্লাস এক্স মাইনাস এক্স এলিমিনেট করতে পারি, প্লাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এলিমিনেট করতে পারি, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এলিমিনেট করতে পারি। তাহলে পড়ে থাকছে এখানে প্লাস 2xy, আবার এখানে প্লাস 2xy, তাহলে মোট আমি লিখতে পারি প্লাস 4xy। অর্থাৎ যেহেতু প্লাস আছে, প্লাসটা না লিখেও আমরা 4xy লিখতে পারি। তাহলে 4xy হচ্ছে এর উত্তর। পরবর্তী প্রশ্ন আছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 42 বর্গ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে তার পরিসীমা কত? চলো দেখা যাক। ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল। এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 7 সেন্টিমিটার, প্রস্থ এক্স ধরে নিলাম, ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 42 বর্গ সেন্টিমিটার সিএম স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স অর্থাৎ প্রস্থ বেরিয়ে যাবে, প্রস্থর মান কত বেরোবে? 6 সিএম। দৈর্ঘ্য জানি 7 সেন্টিমিটার, প্রস্থ জানি 6 সেন্টিমিটার, তাহলে এখান থেকে পরিসীমা বের করা খুবই সোজা। পরিসীমার সূত্র কি ছিল? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে? 26। নেক্সট কোশ্চেন 19 নম্বর। বলেছে বিনয় 20টি সাইকেল বিক্রি করে 2টি সাইকেলের বিক্রয় মূল্য ক্ষতি করলো, তাহলে তার ক্ষতির কত শতাংশ? এখানে একটু বোঝার জিনিস আছে। 20টি সাইকেল বিক্রি করে সে 2টি সাইকেলের বিক্রয় মূল্য সে ক্ষতি করেছে, তাহলে আমি এখান থেকে বলতেই পারি, যেহেতু 2টি সাইকেলের বিক্রয় মূল্য ক্ষতি করেছে সে, তাহলে এখান থেকে বলতেই পারি যে 22টি সাইকেলের বিক্রয় মূল্যে 22টি সাইকেলের
বিক্রয় মূল্যে সে 20টি সাইকেল বিক্রয় করেছে। বলা যেতেই পারে যেহেতু 20টি সাইকেল বিক্রি করে সে 2টি সাইকেলের বিক্রয় মূল্য ক্ষতি করেছে, তাহলে এটা আমরা বলতেই পারি যে 22টি সাইকেল এর বিক্রয় মূল্যে সে 20টি সাইকেল বিক্রি করেছে। মানে একটু উল্টো করে বললাম আর কি জাস্ট। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে সে 22টি সাইকেল এর বিক্রয় মূল্যে 2টি সাইকেল লস করেছে বা ক্ষতি করেছে বলতেই পারি। তাহলে একটি সাইকেলের বিক্রয় মূল্যে সে কতগুলি করবে? 2/22টি সাইকেল। যেহেতু শতাংশ হিসেবে বের করতে বলেছে 100টি সাইকেলে 2/22 ইন্টু 100 ইজ ইকুয়াল টু, তুমি যদি বের করো তাহলে এটা কাটছি 11, 100/11। এটাকে যদি তুমি দশমিক সংখ্যায় বের করো তাহলে 9.09% হবে। পরবর্তী প্রশ্ন 20 নম্বর। একজন রাজনীতিবিদ 285 কেজি চিনি একটি গ্রামের 1487 জনের মধ্যে ভাগ করে দেয়, তাহলে প্রত্যেকে কত পরিমাণ চিনি পাবে? এই ধরনের সহজ অঙ্ক আমার মনে হয় না করে দিতে হবে, তবুও ছোট করে একটু আমি বলে দিই। মোট চিনির পরিমাণ 285, কতজনের মধ্যে ভাগ করেছে? 1487। তাহলে প্রত্যেকে কত করে পাবে বেরিয়ে যাবে, জাস্ট ভাগ করে দিলেই হয়ে যাবে। এই ধরনের অঙ্ক আমরা 5-এ করে এসেছি। তো 0.191 কেজি প্রত্যেকে পাবে। ক্যালকুলেশন করে দেখবে, এটাই উত্তর বেরোবে। 20 পর 21 নম্বরের অঙ্কটা কি আছে একটু দেখি। একুশ নম্বরের অঙ্ক আছে কিছু টাকার 6% সরল সুদের হারে x বছরের সুদ আসলের 1/3 অংশ হয়, x এর মান কত? আচ্ছা, আমরা সূত্র কি জানি? p ইজ ইকুয়াল টু, যেহেতু সরল সুদে বলেছে তাহলে p ইজ ইকুয়াল টু, সরি p না, i ইজ ইকুয়াল টু PTR/100। I for interest, P stands for, P মানে প্রিন্সিপাল, T মানে টাইম, R মানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। আর যেহেতু আর পার্সেন্টেজ থাকে, পার্সেন্টটাকে তুলে নিচে 100 আসে। তো এই সূত্রে যদি আমি বসাই, ইন্টারেস্ট কত বলেছে? আসলের 1/3 অংশ, তাহলে আমি এটা ইন্টারেস্টের জায়গায় লিখতে পারি 1/3 P ইজ ইকুয়াল টু P, প্রিন্সিপাল যেহেতু জানি না তাহলে এটাকে P রেখে দিচ্ছি বা ধরে নিচ্ছি। টির মান বলেছে x, টি মানে টাইম, x বছর পরে বলেছে, এবং আর এর মান কত বলেছে? 6%, পার্সেন্টের জন্য 100 নিচে। p আমি এলিমিনেট করতে পারি, তাহলে 1/3 ইজ ইকুয়াল টু 6x/100। তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু কত বলতে পারি? 100 উপরে, নিচে 3 ইন্টু 6, x ইজ ইকুয়াল টু 50/3 বলতে পারি। তাহলে x ইজ ইকুয়াল টু 50/3, x এর মান এখানে বেরিয়ে গেল। আচ্ছা, পরবর্তী অঙ্ক কি আছে? 22 নম্বর। 22 নম্বরে বলছে একটি ব্যাংক অরবিন্দকে সামথিং অ্যামাউন্ট বলে দিয়েছে, টাকার লোন দিতে সম্মত হলো, যা তার ব্যবসার বা যা অরবিন্দের ব্যবসার প্রয়োজনের থেকে 17% কম। তাহলে অরবিন্দের আরো কত টাকার প্রয়োজন? তো আমি পূর্ববর্তী এই সিরিজেরই যে অঙ্কটা করিয়েছিলাম এই ভিডিওতে, আমি বলেছিলাম পার্সেন্টেজের অঙ্ক থাকলে 100 ধরে নিতে আমাদের খুব সুবিধা হয়,
অঙ্কগুলো করতে। তাহলে যদি আমি ধরি যে তার টোটাল লাগবে 100 টাকা, যদিও এটা কাল্পনিক, আমি ধরে নিচ্ছি 100 টাকা লাগবে, তাহলে ব্যাংক তাকে কত দিয়েছে? তাকে 17% কম দিয়েছে, মানে 17 টাকা কম দিয়েছে। তাহলে ব্যাংক তাকে দিয়েছে 100 মাইনাস 17 ইজ ইকুয়াল টু 83। তাহলে এখন তার প্রয়োজন কত? তার প্রয়োজন এখনো 17। দেখো 83 আর 17, মানে ব্যাংক তাকে দিয়েছে 83 টাকা, আর তার আর 17 টাকা হলে মোট 100 টাকা, মোট ব্যবসার যে টাকাটা সেটা বেরিয়ে যাবে। তাহলে এখন তার প্রয়োজন হচ্ছে 17 টাকা। এইবার ব্যাংক যখন তাকে দিয়েছে 83 টাকা, এই 83 টাকা সমান সমান আমি ওই অ্যামাউন্টটা, যেটা অরিজিনাল অ্যামাউন্ট ব্যাংক তাকে দিয়েছিল, সেটা লিখতেই পারি। 1 সমান সমান কত আমরা এখান থেকে বের করব, আর তার প্রয়োজন কত? 17 টাকা তার প্রয়োজন। চেয়েছে তো, আমাদের চেয়েছে কত, চেয়েছে কি যে আরো কত টাকা প্রয়োজন, তার মানে 17 টাকা প্রয়োজন। তাহলে 17 সমান সমান কত এখান থেকে বের করতে পারবো? এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে 4890203 এত টাকা উত্তর বেরোবে। পরবর্তী অঙ্কটা আছে, দুটি সংখ্যার যোগফল 437 এবং গুণফল 21,982। তাহলে সংখ্যা দুটি কি কি? চলো দেখা যাক। 23 নম্বর অঙ্ক বলেছে দুটো সংখ্যার যোগফল, আমরা ধরে নিতে পারি সংখ্যা দুটো এক্স এবং ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে, এটাকে আমরা 1 নাম্বার মার্ক দিয়ে রেখে দিলাম। এবং আমাদের আরও একটা শর্ত বলেছে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 21,987। এখান থেকে আমি সেকেন্ড সমীকরণটা বের করব। যেমন আমরা জানি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এই সূত্রটাকে আমরা যদি লিখি, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy লিখতে পারি। এইখান থেকে যদি আমি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মানগুলো ইনপুট করি, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত জানি, এক্স ওয়াই মানে কত জানি, এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের আসবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমাদের আসবে 103041। সেখান থেকে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু স্কোয়ার তুলে দিয়ে পাশে রুট করলে, এই সংখ্যাটা রুট করলে তোমাদের দাঁড়াবে 321। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর পেয়েছি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, 2 নম্বর পেয়েছি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। এবার এটাকে যদি আমরা, এই দুটো সমীকরণকে আমরা যদি সমাধান করি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 437, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 321, তাহলে আমরা যেটা পাবো, ওয়াই ওয়াই কাটলাম, 2x ইজ ইকুয়াল টু 437 প্লাস 321। এটাকে ক্যালকুলেশন করে এক্স ইজ ইকুয়াল টু তোমরা পাবে 379, ওয়াই ইজ ইকুয়াল টু তোমরা পাবে 58। তাহলে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। 24 নম্বর অঙ্কটিতে বলেছে 229301 সংখ্যাটিতে বা সংখ্যাটির 9-এর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর পার্থক্য কত? তো একটু প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু ব্যাপারটা একটু বুঝি। 24 নম্বর প্লেস ভ্যালু, কোনো সংখ্যার যদি প্লেস ভ্যালু, যেমন এই সংখ্যাটা যদি আমি পাশে লিখে দিই,
229301। কোনো সংখ্যার প্লেস ভ্যালু, তার মানে যেমনটা যদি সরল ভাষায় বলি, একক দশক করে গুণে আমরা যে ভ্যালুটা পাবো, একক দশক শতক হাজার, তার মানে প্লেস ভ্যালু হচ্ছে 9 প্লেস ভ্যালু হচ্ছে 9000। আর ফেস ভ্যালু বলতে যে সংখ্যাটার কথা বলবে তার অরিজিনাল মান কত, 9 অ্যাকচুয়াল মান কত, অবভিয়াসলি 9। তাহলে প্লেস ভ্যালু আমি এখানে লিখতে পারি 9000। আর ফেস ভ্যালু যদি বলে কত লিখব, 9। তাহলে 9000 আর 9 যদি ডিফারেন্স করি তাহলে কত বেরোবে, 8991। তাহলে এই 8991 এটাই হচ্ছে 9 প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর মধ্যে পার্থক্য। পরবর্তী প্রশ্ন কি আছে, একজন একটি লটারি জিতে মোট পুরস্কার মূল্যের 1/3 পায়। সে 6000 টাকা দান করে দেয় যা তার প্রাপ্ত পুরস্কার মূল্যের 1/6। তাহলে লটারির মোট পুরস্কার মূল্য কত ছিল? দেখা যাক সহজ উপায়ে এটাকে কি করে করব। পঁচিশ নম্বর অঙ্ক ধরি, মোট পুরস্কার x টাকা। মোট পুরস্কার যদি x টাকা হয়, তিনি প্রাপ্ত তার কত, তিনি কত পেয়েছিলেন বা কোনটা তার প্রাপ্য ছিল, x ইন্টু 1/3 যদি আমি করি সেটাই তার প্রাপ্ত টাকা। এই প্রাপ্ত টাকার কত অংশ তিনি দান করেছিলেন, বলেছে 6000 টাকা দান করেছিলেন, যেটা তার প্রাপ্ত পুরস্কারের 1/6। তার মানে কত, 1/6 তিনি দান করেছিলেন। তাহলে 1/6 যদি দান করে থাকেন, এই টোটালটাই তো 6000-এর সঙ্গে সমান। এটা তার প্রাপ্ত টাকা, প্রাপ্ত টাকার 1/6 হচ্ছে তার দানের টাকা। তাহলে 1/6 করে যেটা বেরোবে সেটাই তার অ্যাকচুয়াল দানের টাকা। তাহলে এখান থেকে যদি আমি x এর মান বের করতে যাই, x ইজ ইকুয়াল টু দাঁড়াবে 108000 টাকা। তাহলে তার পুরস্কার মোট পুরস্কার কত ছিল, পুরস্কার মূল্য ছিল 108000 টাকা। 26 নম্বর অঙ্কটা আছে, 1 মিটার দৈর্ঘ্য, 1/2 মিটার চওড়া এবং 1/2 মিটার লম্বা একটি ট্যাঙ্কে কত লিটার জল ধরবে। কত লিটার জল ধরবে, লিটার মানে আমরা জানি আয়তন। তাহলে প্রথমে আয়তন বের করি, ট্যাঙ্কের আয়তন কত হবে, 1 মিটার গুণ 1/2 মিটার গুণ 1/2 মিটার সেন্টিমিটার কিউব। এটাকে যদি ক্যালকুলেশন করি 0.25 সেন্টিমিটার কিউব। এবং আমরা জানি 1 কিউবিক মিটার ইজ ইকুয়াল টু 1000 লিটার। তাহলে এখান থেকে 0.25 কিউবিক মিটার ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করে 250 লিটার উত্তর বেরোবে। পরবর্তী প্রশ্ন কি আছে, x হলো একটি জোড় সংখ্যা, তাহলে এর পরবর্তী বিজোড় সংখ্যাটি কত হতে পারে। চলো এখানেই দেখিয়ে দিচ্ছি। 27 নাম্বার, যদি আমরা একটা সংখ্যা দিয়ে উদাহরণ ভেবে নিই, 4 একটা জোড় সংখ্যা, 4-এর পরবর্তী বিজোড় সংখ্যা 4 + 1 = 5, অবশ্যই বলতে পারি বিজোড়। তার আগের বিজোড় সংখ্যা 4 - 1 = 3, অবশ্যই বলতে পারি বিজোড়। অঙ্কে বলেছে x এর পরবর্তী বিজোড় সংখ্যা, x যদি জোড় সংখ্যা হয় তার পরবর্তী বিজোড় সংখ্যা কত। তাহলে আমি যদি এটাকে x বলে দিয়েছে, পরবর্তী বিজোড় সংখ্যা যদি আমাকে বের করতে চাই তাহলে আমি অবশ্যই বলতে পারি x + 1। তাহলে এটাই হচ্ছে উত্তর। পরে বলেছে 28 নম্বর অঙ্ক, বলেছে 1 + tan স্কয়ার থিটা = কত। আমরা ত্রিকোণমিতির সূত্রে পড়েছি sec স্কয়ার থিটা
প্লাস টেন স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যদি টেন স্কোয়ার থিটাটাকে ওই অপোজিট সাইডে নিয়ে যায়, সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। অঙ্কে আমার এটাই বলেছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমি কত বলতে পারি, সেক স্কোয়ার থিটা। যদি এটাকে তোমরা ত্রিকোণমিতির ত্রিভুজের নিয়ম ধরে করো, ত্রিভুজের বাহু ধরে করো, তবুও বলে দিচ্ছি, বলেছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। টেন মানে আমরা কি জানি, 1 প্লাস লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। টেন থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম। তারপর এখানে আমরা লিখতে পারি, যদি আমরা এটাকে লসাগু করে যোগ করে লিখি, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, এই দুটোকে আমরা একসাথে যোগ করে কি লিখতে পারি, অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। যদি এখানে লিখি অতিভুজ বাই ভূমি মানে আমরা জানি সেক থিটা, যেহেতু স্কোয়ার আছে সেক স্কোয়ার থিটা। তাহলে এইভাবেও আমার সেম উত্তরটাই আসলো। 29 নম্বর অঙ্কটা বলেছে 1.08 টন ইজ ইকুয়াল টু হাউ মাচ কেজি। খুবই সোজা, কারণ আমরা জানি 1 টন ইজ ইকুয়াল টু 1000 কেজি। তো এখানে যদি 1.08 টন বলে, তাহলে অবশ্যই 1.80 কেজি হবে। সোজা অঙ্কই ছিল। পরবর্তী 30 নম্বর অঙ্কটা একটু দেখি কি বলেছে। বলছে যে একজন 40 টাকা প্রতি কেজি দরে শাকসবজি বিক্রয় করে, এর ফলে তার 10% ক্ষতি হয়। তার মোট ক্ষতি যদি 144 টাকা হয়, তাহলে সে কত কেজি শাকসবজি বিক্রি করেছিল। পার্সেন্টেজের অঙ্ক, আমরা 100 ধরে করলে বেশি সোজা হবে, আগেই বলেছি। তার ক্রয় মূল্য যদি আমি ধরে নিই, 30 নম্বরের অঙ্ক, ক্রয় মূল্য যদি ধরে নিই 100 টাকা, তাহলে তার বিক্রয় মূল্য কত, 90 টাকা। কারণ 10 টাকা করে সে ক্ষতি করেছে, 10% করে ক্ষতি করেছে। তাহলে এইবার তার ক্ষতির পরিমাণ কত, 10 টাকা। তাহলে তার ক্ষতি তো, মোট ক্ষতি তো 144, তাহলে 10 সমান সমান 144 আমি লিখতেই পারি। আর ওই দিন সে বিক্রি করেছিল মোট কত টাকার, 90 টাকার। তাহলে এখান থেকে 90 সমান সমান কত আমরা বের করতে পারি, ক্যালকুলেশন করো, 1296 টাকা। এই 1296 এটা হচ্ছে টাকার পরিমাণ, এই কয় টাকার সেদিন সে বিক্রি করেছিল, কিন্তু বলেছে সে কত কেজি শাকসবজি বিক্রি করেছিল। তাহলে পার কেজিতে তার প্রতি কেজি 40 টাকা হিসাবে সে বিক্রি করেছিল, প্রতি কেজি 40 টাকা হিসেবে বিক্রি করেছিল। সে এত টাকা মোট বিক্রি করেছিল, প্রতি কেজি 40 টাকা হিসাবে বিক্রি করেছিল। তাহলে তার মোট শাকসবজির পরিমাণ ক্যালকুলেশন করলে 32.4 কেজি। এটাই হচ্ছে উত্তর।